এভরিওয়ান, দুরন্ত ই বাইক প্রেজেন্টস ঈদ স্পেশাল জাগো তারকাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারা ফাইরুজ জাইমা। কেমন লাগছে আমাদের এই ঈদ স্পেশাল জাগো তারকার অনুষ্ঠান? সবাই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলেও খারাপ লাগলেও। আর কি জানাবেন? কাকে নিয়ে আড্ডা দিচ্ছি সেটা তো ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, যার সাথে আড্ডা দিচ্ছি সে খুবই মিষ্টি একটা মেয়ে এবং তার নামটাও খুবই মিষ্টি। তার নামটা হচ্ছে সাদিয়া আয়মান। হ্যালো, হাই। আজকে তোমার সব সিক্রেট জিজ্ঞেস করা হবে। তুই রেডি? সিক্রেট তো সিক্রেট। সিক্রেট তো আর পাবলিকলি বলা যায় না। তাহলে তো এটার নাম সিক্রেট হতো না। ভেরি স্মার্ট। কিন্তু কিছু তো থাকে না, মানে সিক্রেট একটা হচ্ছে যে সিক্রেট যেটা কাউকে বলা যাবে না। আর যেহেতু পর্দায় কাজ করা হয়, সে তো সাদিয়া আইমানের ব্যক্তি কাজ জীবনে রিলেটেড সিক্রেট বলা জীবনের অনেক অবশ্য কিছু আছে যেটা দর্শক জানে না বা জানতে চায়। যেরকম কি খেতে পছন্দ করে, কোথায় ওই যে পছন্দ করে। যেগুলো বলার মতো সেগুলো বলা যাবে, সমস্যা নেই। বলার মতো না কোনগুলো, কোন ক্রাইটেরিয়াতে প্রশ্ন না সেটা করছেন তুমি না? প্রশ্ন করো তারপর। ও আচ্ছা, যাই হোক। এটা নিয়ে কথা তো শুনবো। আগে বলো যে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? এমনিতেই তো তুমি খুবই ব্যস্ত থাকো। কিন্তু ঈদের কাজ নিয়ে স্পেশাল কি আসছে? হ্যাঁ, ঈদের কাজ চলছে এখন। যেহেতু সামনে ঈদ, সো ঈদের নাটক চলছে। অ্যান্ড আমি একটা রিসেন্ট একটা ওয়েব সিরিজ করেছি। সেটার কাজ শেষ হলো। সেটা ডাবিং দিলাম কদিন আগে। সো এগুলো নিয়ে চলছে। বড় পর্দাতেও তো অলরেডি অভিষেক হয়ে গেছে। বড় পর্দা নিয়ে আর কোনো প্ল্যান আছে? হ্যাঁ, ঈদের পরে একটা ফিল্মের শুট শুরু করছি ইনশাল্লাহ। বাহ! কার সাথে এটা কি বলা যাবে? নো, এগুলো হচ্ছে আমি জাস্ট এতটুকু বললাম যে কথা। আমি জানি না এতটুকু আমার বলা উচিত হয়েছে কিনা। বাট আই থিংক ইটস ওকে। মানে আমার দর্শকদেরকে ইনফরমেশন দেওয়া। বাট এর বাইরে আসলে কোনো কিছু বলা যাবে না। কারণ আসলে একটা প্রোডাকশন এর তো পুরো প্ল্যানিং থাকে। সো ওটা আমি নষ্ট করতে চাই না। দর্শকদের জন্য সারপ্রাইজ থাকে। হুম, এরপরে কি আসছে? সেটাই। কিন্তু আমি জানতে চাই যে তুমি ছোট পর্দায় এখন তো ছোট পর্দারও না ৩ টা ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে টিভির জন্য কাজ করা, একটা হচ্ছে ওয়েব সিরিজ, ওয়েবের জন্য কাজ করা। আরেকটা এখন কিন্তু নতুনভাবে যেটা খুবই জনপ্রিয়তা পেয়েছে সেটা হচ্ছে YouTube এর জন্য। এমনও কিছু নাটক আছে যেটা শুধু YouTube বেসড। তুমি নিজেকে কোথায় সবচেয়ে বেশি দেখে স্বাচ্ছন্দ্য বোধ করো দেখতে? আম না, মানে দেখতে তো স্বাচ্ছন্দ্য বোধ করি অভিনয় করতেই। সেটা যে প্ল্যাটফর্মই হোক। আমি তো সব মাধ্যমেই কাজ করেছি। টেলিভিশনে, আবার হচ্ছে ওটিটির কাজও করেছি, ফিল্ম অ্যান্ড সিরিজ ২ টাই। আর আ একদম YouTube বেসড যে কাজগুলো হয় ওগুলো করেছি। এটা জাস্ট মানে এখন এমন না যে কোথায় কোন মাধ্যমে কাজ যাবে সেই হিসেবে অভিনয় করব, তা তো না। কিন্তু অভিনয় তো অভিনয়ের মতো করে করি। কিন্তু দেখতে তো সব ডিফারেন্স সেখানে থাকে কাজের ক্ষেত্রে, যে অনেকেই বলে যে ওয়েবে কাজ করে নাকি আরাম বেশি। না, ওয়েবের কাজ করে আরাম বলতে হচ্ছে ওয়েব তো মানে নাটকের মতো ২ দিন বা ৩ দিন ৪ দিনে হয় না। ওয়েবের তো একটা টাইম থাকে, মানে মোটামুটি আ মিনিমাম হলো ৭ দিন, ৫ দিন, ৬ দিন হলেও সেটা প্রিপারেশন আরো ১ মাস, ২ মাস, ৩ মাস আগে থেকে চলে। কস্টিউম ট্রায়াল, লুক সেট, রিহার্সাল, স্ক্রিপ্ট রিডিং। তো একটা প্রসেস এর মধ্যে থেকে যাওয়া লাগে। যার কারণে শুটিং করতে গেলে আর কোনো আরকি এক্সট্রা জাস্ট অ্যাক্টিং ছাড়া আর কারণ কোনো কিছু মাথায় নেওয়া লাগে না। যার কারণে ওটিটি কাজটা করতে একটু আরাম লাগে। আর নাটকে বলা যায় যে আমরা সবাই নাটকে একেকজন হচ্ছে ক্যাপ্টেইন। কারণ ক্যাপ্টেন অফ দ্য শিপ। শুধু ডিরেক্টর না, আমরা সবাই। কারণ নাটকে তো আলাদা করে কস্টিউমের কেউ থাকে না। সো কস্টিউমটা নিজের আ মানে প্ল্যান করতে হয়, নিজের মতো করে গোছাতে হয়। আবার হচ্ছে অভিনয়টা কিভাবে করব ওটাও একটা মানে চিন্তা থাকে, যেটা আমাদের আগে রিহার্সাল করার ওই টাইমটা পাওয়া যায় না। সো কিন্তু ওটাও এনজয় করার মতো। মানে ওইটা বললাম না যে মানে মনে হয় যে আমরা একটা যুদ্ধে নেমেছি ৩-৪ দিনে কাজ শেষ করে ই করব। সো ওটা একটা অন্য রকমের মজা। উম আচ্ছা আয়মান, একটা খুব মজার জিনিস হচ্ছে তোমার ফেসটাকে যেটাকে বলে বেবি ফেস। হ্যাঁ, মানুষ হচ্ছে এটা খুবই একটা লাকি ব্যাপার। বেবি ফেস থাকাটা, এজ বুঝা যায় না। মেয়েদের ক্ষেত্রে তো আমি বলব যে খুবই লাকি। কিন্তু যেটা হয় যে যখন নাটকে অনেক ম্যাচিউর একটা ক্যারেক্টার করতে হয়, তখন অনেক সময় বলে যে মানে তোমাকে এরকম বলা হয় কিনা যে বেশি ছোট লাগছে, বা না, সেক্ষেত্রে কি তখন মেকআপ চেঞ্জ করতে হয়? না, এটা আমার হয় না। কারণ এটা মনে হয় শুরু থেকেই আমার হুম, শুরু থেকেই অভিনয়গুলো ক্যারেক্টার যেগুলো আমি পেয়েছি মিক্স আসলে। হয় খুব চঞ্চল, না হলে খুবই মানে দায়িত্বশীল একটা মেয়ে, হুম, এরকম ক্যারেক্টার আমার করা হয়। এরকম চরিত্রগুলো আমাকে ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবতো। এটা এমনি শুরুর দিকে তো এই বিশ্বাসটা যে তারা করতে পেরেছে যে না ও এটা পারবে, হুম, ওইটা আমার জন্য অনেক। সো আমার তখন আসলে নিজের ফেসটাকে কিভাবে কি করব। দেখা গেল আমি নাটকের ছোট খুব বেশি মেকআপ নেইও না। হুম। খুবই সিম্পল মেকআপ। হয়তোবা একটু যখন ভারী চরিত্র বা একটু দায়িত্বশীল মেয়ের চরিত্র হয় তখন আমি একটু কাজল দেই। নরমাল হলে আমি কাজল দেই না। এরকম হয় আরকি। সো ওভাবে আর এর বেশি আসলে কিছু করারও সুযোগ থাকে না। কারণ কন্টিনিউটিটা ম্যাচ করাটাও একটা আ সময়ের ব্যাপার। যেহেতু আমাদের মানে খুব কম সময় থাকে। কিন্তু
আমার মনে করি যে এটা অ্যাক্টিংটা যতটুকু ন্যাচারালি করা যায় সেটাই আসলে ফুটে ওঠে। যেমন রিসেন্টলি আমি কয়েক জায়গায় গিয়েছি বিয়েতে হোক, আমার ফ্যামিলি কয়েকটা ইভেন্টে যাওয়ার পর অনেকে আমাকে দেখে বলেছে যে, "তোমাকে সামনাসামনি অনেক পিচ্চি লাগে কিন্তু তোমাকে অভিনয়তে খুবই ম্যাচিউর লাগে। এটা তুমি কিভাবে করো?" আমাকে এই প্রশ্ন করার পর আমি বললাম যে, "এটা মনে হয় অভিনয়ে ওই ম্যাচিউর মানে অভিনয়ে যে একটু ক্যারেক্টার বুঝে ক্যারেক্টার বুঝে যে ম্যাচুরিটি নিয়ে যে অভিনয়টা করি, হুম। হয়তোবা ওই কারণে দেখতে বড় লাগে। মানে হয়তোবা এটা আরকি। বাট আই এম সো গ্রেটফুল আমার ডিরেক্টরদের প্রতি যে তারা আমাকে নিয়ে বিভিন্ন ক্যারেক্টার ভাবে। সো এটা দারুণ। এটা আসলে একটা লাকও বটে। গুড লাক অবশ্যই। হ্যাঁ, কিন্তু আমার কখনো এরকমও ফেস হয়নি যে না মানে মেকআপ ভালো লাগছে না চেঞ্জ করে আসো। এমন হয়নি। যে ক্যামেরা হয়তোবা আমি পরে এরকম শুনেছি ডিরেক্টর আমাকে পরে বলেছে যে, "বিশ্বাস করো আমি খুব ভয়ে ছিলাম তোমাকে নিয়ে।" যে বাট প্যানেলে যাওয়ার পর আমি এডিটিং যখন সিনের পর সিন মিলাচ্ছি, তখন আমি দেখলাম যে না তোমার পুরো ক্যারেক্টার গ্রাফ খুবই দুর্দান্ত। না সরি। রিসেন্টলি এবং তপু এখন তো মনে হয় যে আরো তুমি এখন তো এত কাজ করে ফেলেছো। এখন মনে হয় ডিরেক্টরদের ওই ভয়ের জায়গা ওইটা স্পেন একটু অল কমে গিয়েছে হোপফুলি আমি জানি না বাট হোপফুলি না হলে আমাকে নিয়ে কিছু একটা বলছিলেন থামিয়ে দিলাম। না। বলছিলাম যে রিসেন্টলি আমি একটা কাজ করেছি একটা নাটকে। সেখানে ডিরেক্টর ছিল তপু ভাইয়া, তপু খান। হুম। সো তপু ভাইয়া আমাকে এরকম প্যানেল থেকে আমাকে ফোন দিয়েছিল। যে বুঝছো আমি এডিট করছি। সো আমি তোমার অভিনয় দেখে মুগ্ধ। তুমি শুটিং এর আমি বুঝিনি আমি একটু ভয় ছিলাম। আমার কো-আর্টিস্ট ছিল জোভান ভাইয়া। সো জোভান ভাইয়া নাকি তপু ভাইকে মানে বলেছিল এরকম যে ভাইয়া ওকে নিয়ে টেনশন করেন না। ওইটা এরকম লাগে সামনাসামনি বাট আপনি যখন প্যানেলে দেখবেন তখন দেখবেন যে ওর ক্যারেক্টার গ্রাফ সো জোভান ভাইও যে এই ট্রাস্ট মানে কাজ করতে যে আমাকে মানে বুঝে ফেলেছে হুম, বা হুম। সেও যে আমার ডিরেক্টরকে এতটুকু ট্রাস্ট দিয়েছে। কারণ দেখতে সামনাসামনি বাচ্চা লাগে। স্ক্রিনেও বোঝা যায় না যে আসলে অভিনয়। কারণ আমরা তো দেখা গেল যে অ্যাক্টিং এখন ১ নাম্বার সিন করছি, পরে আবার যে ১০ নাম্বার সিন করছি। সো ওই কন্টিনিউটিটা ম্যাচ করাটা একটু টাফ হয়ে যায়। তো ডিরেক্টর হয়তোবা কনফিউজ থাকে। কিন্তু এটাই আমার সার্থকতা যে পরে এডিটিং বা রিলিজ হওয়ার পর যখন তারা স্যাটিসফাইড হয়। সো এবারে এবং যেটা হয় যে ডিরেক্টর তো তোমাকে আগে ক্যামেরার বাইরে দেখছে। আমরা যারা বাহির থেকে যেরকম আমি যখন তোমাকে নাটকে দেখেছি এবং ফার্স্ট যখন তুমি ইন্টারভিউ এর জন্য এলে সেটা আরো ৩ বছর আগের না, কথা। না, 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 তো ৩ বছর, প্রায় ২ বছর আগে। ২ বছর আগের কথা। এবং তুমি যখন আসলা I was like এটা সাদিয়া আইমান? হ্যাঁ, এটা I was like অবশ্যই পিচ্চি অপমান না। এটা কি যেটা বলছে, ও তো অনেক পিচ্চি। ওকে অনেক ন্যাচারাল লাগে। সো অফ কোর্স আমি এটা খুব পজিটিভ বলব। হ্যাঁ, কিন্তু আমার মায়া সেরেক যদি তুমি দেখে থাকো, দেখবা যে ওখানে খুবই চঞ্চল। একটা কিন্তু তোমার ওখানে মনে হয়েছে যে আমরা টিনেজার থেকে আরো ছোট লাগে, আরো ছোট লাগে। আমি মায়া শালিকের পরেই তোমার সাথে বোধহয় আমার মায়া ইন্টারভিউটা সেরেকের পরে যখন আমি রেগুলার নাটক করা শুরু হুম, করলাম, তখন আমার তখন কো-আর্টিস্ট সহ তোমার সাথে আমার একটা ইন্টারভিউ হয়েছিল। এক্সাক্টলি। তো যাই হোক এগুলোতে যাবো। তুমি নিজেই বলছিলে যে রিসেন্ট বিয়ে এবং রিসেন্ট মেহজাবিনের বিয়েতে তোমাকে দেখা গেছে এবং মাশাআল্লাহ চমৎকার লেগেছে। কেমন ছিল বিয়ের ভালো, ভালো। খুবই লিমিটেড গেস্ট ছিল বিয়েতে। তো যদি শুনি যে আমরা শুনেছি যতটুকু আদনান ভাই এবং মেহজাবিন ২ জন খুবই সিলেক্টিভ মানুষজন, কাছের মানুষজনকে ইনভাইট করেছে। তোমার ইনভিটেশনটা কার দিক থেকে ছিল? না মিডিয়াতে অনেকেই ছিল ওখানে। আমার ইনভিটেশন আমাকে আদনান ভাইয়া ইনভিটেশন দিয়েছে। তো আমি ছেলেপক্ষ বলা যায়। ও! হ্যাঁ। আর মেহজাবিনের সাথে সম্পর্ক কেমন? বা ওভারঅল বিয়ে নিয়ে আমরা যেহেতু একটু কিন্তু ইন্টিমেট ছিল মানে মেহজাবিনের বিয়ের তুলনায় সবাইকে যে ইন্ডাস্ট্রির দেখেছি আমরা তা না। একটু ইন্ডাস্ট্রিরও বেছে মানুষজন বা তাদের কাছের মানুষজন ছিল যেটা হওয়া উচিতও। তো কেমন লেগেছে ওভারঅল বিয়ের অভিজ্ঞতা শুনি? ভালো লেগেছে। আমরা খুব এনজয় করেছি। আর এই ১ম মনে হয় আমি কোনো মিডিয়াতে কারোর বিয়েতে অ্যাটেন্ড করেছি। এক্সাক্টলি। সো ভালো লেগেছে সবকিছু। বিয়েতে গেলেই মানুষের বিয়ের গুঞ্জন শোনা যায়। তোমার বিয়ের হালকা পাতলা মানুষের কানে আসে যে পাত্র মনে হয় ঠিক আছে। তোমার বিয়ের খবর কবে পাবো আমরা? এটা তো জানি। সময় যখন হবে তখন। তোমার ইচ্ছা কখন কবে বিয়ে করার? আমার আসলে ওরকম ইচ্ছা নেই। মানে ইচ্ছে নেই বলতে যে ফিক্স অমুক তারিখে অমুক সময় বিয়ে করব এমন না। এখন তো কাজ করছি রেগুলারলি। সো যখন সময় হবে তখন। যখন আমি প্রিপেয়ার্ড হব বিয়ের জন্য তখন। আচ্ছা, বিয়ের জন্য প্রিপেয়ার্ড। আমি যদি জানতে চাই যে মানুষ তো এখন কিন্তু বিয়ের আগে প্রেম করলেও মানুষ লুকায় না। তো তুমি যখন প্রেম করবে বা আমি জানি না করছো নাকি, সেটা কি লুকিয়ে করবে নাকি মানে সাহসী না? যখন করব তখন জানিয়ে করব। ঠিকঠাক মতো মানুষ তার জানবে। মানে সো এখন তুমি প্রেম করছো না? এখন তো অনেকে অনেক কথা বলে। সো আমি আসলে অনেক কথা কানেও নেই না। নিজেকে নিয়ে বিকজ সবচেয়ে ওয়ার্স্ট বিকজ কথা রিউমার কি আসবে। পেয়েছো বলো তো? রিউমার রিউমার বা যেটা তোমাকে নিয়ে খুব চলছে। কথাবার্তা মানুষ আশেপাশে বলে বাট হয়তোবা সত্যি বা সত্যি না কিন্তু তোমার কানে খুব আসে। মানে আমার কাজ রিলেটেড এমন কার কিছু ব্যক্তি লাইফ মানে ব্যক্তি লাইফে তো আসলে আমাদের তো মানুষ সবসময় পর্দাতে দেখে। হুম, ইন রিয়াল খুব কমই মানুষ দেখে যদি না কোন ইন্টারভিউ হোক বা
মানে কোনো ইনভাইটেশন হোক, এছাড়া তো আমাদেরকে খুব সামনাসামনি দেখা হয় না। সো সবার একটা কিউরিওসিটি কাজ করেই যে সে কি করছে, কোথায় যাচ্ছে, একটা ছবি দিলে মানে অলওয়েজ থাকে এরকমের। সো এরকম অনেকে অনেকের মতো করে অনেক কিছু ভেবে নিতেই পারে। এখন আমি তো কারো ভাবনা চেঞ্জ করতে পারব না। এরকম তো একটা ভাবনা থেকে আমি পড়ছিলাম। প্লাস একটা নিউজেও এসছে যে অনেক জনপ্রিয় একজন নির্মাতা, আমি নাম বলছি না। সে তার ছবিতে তোমাকে প্রিয়তমা মেনশন না, করেছে। এটা তো মনে হয় ইংলিশ থেকে যখন বাংলায় ট্রান্সলেট করেছে, হুম, তো হুম। বা মেবি ডিয়ার কিছু একটা আমার নাম নিয়ে কিছু করেছিল কিনা আই এম নট সিউর বা নাম নিয়ে না, কিন্তু ওখানে বাকিদের এটা মনে হয় কেউ তারা যাদের মতো করে মন গড়া বানিয়েছে। এখানে তো আমি সেটাই জিজ্ঞেস করলাম যে আমার নাম নিয়ে উল্লেখ করে তেমন কিছু না। সো আই এম নট সিউর। আচ্ছা, তো হলে আমরা জানতে পারবো যখন অবশ্যই ঈদের সেটা যেই হোক আসবে। জানা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু ঈদ সামনে, তাহলে ঈদ নিয়ে আরেকটু গল্প করি। বা আমার মনে হয় এই প্রশ্নের উত্তর তোমার এর মধ্যে এবছর যেহেতু ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বছর হলো কাজ করছো, অনেকবারই দেওয়া হয়েছে। তাও একটু যদি নতুন করে জানতে শুরুটা চাই যে না, শুরু না। ঠিক ঈদ, এই যে সাদিয়া আয়মান এখন যে সাদিয়া আয়মান সেটা হয়ে ওঠার আগের ঈদগুলো আর এখনের ঈদগুলোর মধ্যে কি খুব একটা পরিবর্তন পাও? না, সত্যি কথা বলতে না। আর আমি আগেও হচ্ছে সবসময় আমি ফ্যামিলি ওরিয়েন্টেড ছিলাম। আমার যৌথ ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে আমি বড় হয়েছি। সো আমার কাছে ওইটাই মনে হয় একটা আনন্দ যে আ ঈদ ছাড়াও কিন্তু আমরা সবাই একসাথে হই বাসাতে। দাদা-দাদু এখন নাই বা দাদা বাড়িতে চাচা-চাচী, আমার ফুপিরা, কাজিনরা সবাই একসাথে। মানে এটা মনে হয় ৫০-৬০ জন এক বাসার হুম। মধ্যে। তো এটা খুবই মজা লাগে। ছোটবেলা থেকে এটাতেই আসলে used to। সো ছোটবেলায় ঈদগুলো কোথায় করা হতো? একদম মানে আমার জন্মস্থান তো বরিশাল। হুম। সো বরিশালেই ঈদ করা হয় আমার দাদার বাড়িতে। দাদার বাসাতেই আমি বড়ই হয়েছি আসলে ওই যেই বাসাতে আমার আব্বু, আমার ফুপুরা বড় হয়েছে, আমি ওই বাসাতেই বড় হয়েছি। সো যৌথ ফ্যামিলিতে। এখনো কি বরিশালে যাওয়া হয়? হ্যাঁ, আমার তো রেগুলারলি আমাদের তো যাওয়া আসা করা হয়। কারণ আমরা তো ওখানে স্থানীয়। সো মানে দেখা যায় গত মাসেও আমি গিয়েছি। ১ মাস আগে গিয়েছি। সো আবার যাবো এরকম আরকি। তো ফ্যামিলি সবাই আমাদের আসা যাওয়ার মধ্যে থাকে। ইভেন দো কারো যদি কোনো বিয়ে হয় বা কারো যদি কোনো আ প্রোগ্রাম হয়, সেখানেও হচ্ছে আমার ফ্যামিলি যারা যেখানে থাকুক না কেন সবাই একসাথে হওয়ার চেষ্টা করে। ইভেন দেশের বাইরে থেকে এসেও বিয়েতে অ্যাটেন্ড করে আমার চাচারা, কাজিন। ইভেন আমার যখন ফার্স্ট মায়া শালিকের প্রিমিয়ার হয়েছিল তখন আমার চাচা সুইজারল্যান্ড থেকে চলে আসছে। চাচা-চাচী। সো বিকজ ইটস মাই স্পেশাল ডে। সো ওইটা আমার জন্য অনেক বড় মানে না, সো এরকম আরকি। সো আমার সুইট। আমার ঈদটা আসলে ফ্যামিলির সাথেই কাটে। এখন মানে পপুলার হয়ে যাওয়ার পর যে তাদের সাথে কাটবে না তা না। আমি চাই ওইটাই সারা জীবন মানে হোক আরকি। আমি শুনি এবং সাদিয়া আয়মানের মুখেও শুনেছি যে বরিশালের মানুষ তো নবাবজাদা হয়। তো নবাবজাদা যদি হয়, ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না। সেখানে এই শুটিং এর কাজগুলো সামলাও কিভাবে? বাসায় মানে মা বা কেউ থাকে যে পুশ করে যে না যাও, গুছাতে হবে। গুছিয়ে ফেলো। আমাকে বাসায় সবাই থাকে কিন্তু কারো আমাকে পুশ করতে হয় না। যখন এটা কাজের বেলাতে আরকি। when it comes to work সো আমি তখন নিজেই খুবই আ থাকে না মাইন্ডসেট রেডি থাকে যে আমার কালকে থেকে কাজ। সো আমার ব্যাগ গুছিয়ে ফেলতে হবে। অ্যান্ড আমি হুম। আ স্ক্রিপ্ট পাওয়ার পরপরই আমি চিন্তা করি কোন কাজে আমি কি স্ক্রিপ্ট অনুযায়ী বা চরিত্র অনুযায়ী আমি কোন কস্টিউম পরবো বা কি পরবো ওটা আমি মাথায় সেট করা থাকে। জাস্ট আমি শুটিং এর আগের দিন আমি সবকিছু গুছিয়ে ফেলি। আর যদি কোন কস্টিউম বানাতে হয় সেটা বানিয়ে ফেলি এরকম আরকি। কিন্তু যখন আমার শুট থাকে না, তখন আমি অনেক লেজি। সাদিয়া আয়মান মি টাইমে থাকে তখন কি আমি করেন? অনেক দেরি করে ঘুম থেকে উঠি। উঠে আস্তে ধীরে একটু আমার বিড়ালগুলোকে সাথে ওদের সময় দেই, ওদের সাথে সময় কাটাই। তারপর খাওয়া-দাওয়া করি, ঘুমাই, বই পড়ি, সিরিজ দেখি। মানে এটা একদম আমার একদম একটা লেজি টাইম। আমি জানি না এটা আমার পুরো দিন আমি শুয়ে কাটাই। আবার ভালো লাগলে ফ্রেন্ডের সাথে বাইরে যাই বা ওদেরকে বাসায় ইনভাইট করি। রান্না করি মাঝে, মাঝে ওদের জন্য। সো আমার ফ্রি টাইমে আমি এটাই করি। আর যখন কাজ থাকে তখন আমি একটানা আসলে আমি এমনও হয়েছে যে আমি একটানা পাবনাতে আমি ৩ দিন শুটিং করে এসে পরদিন সকাল মানে যেদিন আসছি ৯ টার সময় ঢাকায় নেমে আমি আবার এসে ব্যাগ গুছিয়ে আবার ১১ টার মধ্যে আমি মানিকগঞ্জ চলে গিয়েছি। আমার কোয়ার্টিস আমাকে বলেছে, "তুমি তো ফার্নিচার হয়ে যাবা।" আমি বললাম, "মানে?" বলছে, "তুমি যেভাবে দৌড়াদৌড়ি করো, তুমি একটা সময় এরকম শক্ত হয়ে যাবা। মানে আর নড়তে পারবা না এরকম রোবট হয়ে যাবা।" কোয়ার্টার্স। ফারহান ভাই কথাটা বলেছিল। আমি বললাম, "ভাই এই কথা কেন? মানে why ফার্নিচার?" যাই হোক সো আমি এরকম একটু যখন কষ্ট করি তখন আমি একটানা অনেক কষ্ট করতে হুম। পারি। আর যখন আমি একদম লেজি এই যে তখন একটু এনার্জি সেভিং মুড এ চলে যাও। এক্সাক্টলি বিড়াল এখন কয়টা আছে মোট? ৩ টা। আমি রিসেন্টলি একটা বিড়াল গুলশান থেকে রেস্কিউ করেছি। রাস্তার মধ্যে দেখলাম দৌড়াচ্ছে। রাস্তার ডিভাইডারের মধ্যে গুলশান ১ এ। তো ওখান থেকে আমি ওকে তুলে নিয়ে আসি। দ্যাটস সো সুইট অফ ইউ, দ্যাটস সো সুইট অফ ইউ। মানে অনেক সময় আমরা চাইলেও পারি না হ্যাঁ, যে করতে পেরেছো। আমি ভেবেছিলাম জীবনে যে আমি লাগতো। ওকে
অ্যাডপশন এ দিয়ে দিব। বাট ও এত ছোট, হ্যাঁ। হ্যাঁ, একদম ছোট বাট এখন না একটু বড় হচ্ছে। হুম। মানে বেশিদিন হয়নি আমি ওকে রেস্কিউ করেছি মেবি 2 উইকস। 2 উইকস ও ভালোই বড় হয়ে গিয়েছে। সো এখন আমার খুব মায়া লাগে যে ও আরেক বাসায় গিয়ে আর এখন আমার ২ টা বিড়াল আছে তো আমার যে বড় বিড়ালটা আলু, ওর সাথে আমি নতুন বিড়ালের নাম রেখেছি টোটো। বিকজ আমি ওকে রাস্তায় টোটো করতে পেয়েছি তো এইজন্য। নামগুলো খুবই কিউট। হ্যাঁ, সো ও আলুর সাথে ওর খুব ভালো সম্পর্ক। তো আমি ভাবলাম যে আলু ওকে মিস করবে। তো ও থাকুক আমার কাছে। তাহলে আলু, টোটো আরেকটা পাখি। বিড়ালের নাম পাখি। পাখি অবশ্য আমি ২য় পেলাম। আরো একজন পরিচিত একজন আছেন, যার বাসায় বিড়ালের নাম পাখি। সে এখন আমেরিকা প্রবাসী। সেই বিড়াল এখন আমেরিকা প্রবাসী তার ও ফ্যামিলির আচ্ছা সাথে। তাই? আমি জানতাম না। হ্যাঁ। ভালোই তো। যাই হোক আমরা অনেক গল্প করে ফেললাম। আরো অনেক গল্প বাকি কিন্তু এবার র‍্যাপিড ফায়ার এ চলে যেতে হবে। দর্শক দুরন্ত ই-বাইক প্রেজেন্ট ঈদ স্পেশাল জাগো তারকাতে এই মুহূর্তে সাদিয়া আয়মানের সাথে চলে যাব র‍্যাপিড ফায়ার রাউন্ডে। বাট এত সহজ কিন্তু না। একটা রুল আছে। সেটা হচ্ছে ক্লে দেয়া হবে তোমাকে। ক্লে দিয়ে তোমার কিছু একটা বানাতে হবে। সেই সাথে ছটপট প্রশ্নের উত্তর দিতে হবে। রেডি? ঠিক আছে। বানাতে হবে কিন্তু কিছু একটা। দেখব এদিকের ক্রিয়েটিভিটি কতটুকু। শুরু করছি। ইনস্টাগ্রামে তোমার সিঙ্গেল ছবিগুলোর ফটোগ্রাফার কে? আমার ফ্রেন্ডস যে সামনে থেকে তাকে দিয়ে ছবি তুলে। স্ট্রেঞ্জার দিয়ে ছবি তুলেছি এমনও রেকর্ড আছে। ওকে। খুব মন খারাপ হলে কার কথা মনে পড়ে? আমার একটা বিড়াল ছিল, মিও ওর কথা। ও নিজের মুদ্রা দোষ যেটা কখনো বদলাতে চাও না। অ্যাঙ্গার ইস্যু। অ্যাঙ্গার ইস্যু বদলাতে চাও না? না, ভালো মাঝে। আমি সহজে রাগি না। সো যখন রাগি তখন অনেক রাগি। সো ওটা বদলাতে চাই না। এত ভালো হওয়া ভালো না। ও তোমার সবচেয়ে প্রিয় বন্ধু যার সাথে সবকিছু শেয়ার করতে পারো? আমার একটা বান্ধবী আছে ইমা। হুম, ওর সাথে? হুম, স্কুলের নাকি? ও আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। আচ্ছা। শোবিজে যদি কাজ না করতে, নাটক না করতে তাহলে কি করতে নাটক সিনেমায় না এলে? লয়ার হতাম। বিকজ ল নিয়ে পড়াশোনা করছি। ওকে। এখনো চান্স আছে? পাশাপাশি ল উম প্র্যাকটিসের? জানি না। না, এখন আপাতত নেই বাট ইনশাল্লাহ আবার শুরু করব। মানে প্র্যাকটিসটা করব। বিকজ আমার আম্মু চায়। আচ্ছা। কোন প্রশ্নটা করলে খুবই রেগে যাও বা রাগ লাগে? কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আমার ভাল লাগে না। রেগে গেলে কি করো? ওই মোমেন্টটা নাকি এমনি না আরকি? এমনিতে তুমি যেহেতু বলছিলে তোমার অ্যাঙ্গার ইস্যু আছে, রেগে গেলে কি করো? কিছু করি না, অনেক চুপ থাকি। মানে একটু কষ্ট পাই তখন চুপ থাকি। আর সহজে বার্স্ট আউট করি না। ওকে। আ নিজের সবচেয়ে প্রিয় বই কোনটা? মানে কোন বইটা পছন্দের? হুমায়ূন আহমেদের 'বৃষ্টি বিলাস'। যে সিনেমা দেখে কেঁদেছিলে? এখন অনেক সিনেমা আছে। আসলে এখন তো মনে পড়ছে না। কিন্তু আমি অনেক সিনেমা দেখে কেঁদেছি, অনেক। এখনো কে তোমাকে বকা দেয়? বকা দেয় না বাট বোঝায় আমার আম্মু। খুব সুন্দর করে এত সুইট, এত পজিটিভ, ওয়াও! বরিশালের মেয়েরা নাকি অনেক ডেঞ্জারাস হয়। তোমার সবচেয়ে কড়া ডেঞ্জারাস চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চার ঘটনা কি? রাস্তায় আমাকে ছোটবেলায় মানে যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি, তখন হচ্ছে কেউ একজন পাশ থেকে ব্যাড কমেন্ট করেছিল আর আমি ওকে সামনে ডেকে বকা দিয়ে মাফ চাওয়াইছি। কখনো কাউকে রাস্তায় পিটানো হয়েছে? পিটাই নাই, এত গুন্ডা ছিলাম না। ওকে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো ছিল এবং খুব ঝটপট উত্তর দিয়েছো। সেই সাথে কিছু একটা বানিয়েও ফেলেছো কি? অহ! সো সুইট। দেখা হচ্ছে মিষ্টি ক্যামেরাতে। ক্যামেরাতে দেখিয়ে দাও। স্মাইল, অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং। ওকে সাদিয়া বন্ধু নিয়ে কথা বলছিলাম, ভার্সিটির ফ্রেন্ডের কথা আসছে। সো আ ব্যক্তি জীবন মানে এই মিডিয়ার বাইরের বন্ধুর কথা শুনে ফেলেছি। বাট মিডিয়ার ভেতরে সবচেয়ে ভালো বন্ধু কে? মিলাতে আমার ওরকম কোনো বন্ধু নেই। মানে বন্ধু আছে, হুম। বাট খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড আমার নাই। ওকে। আমরা একদম শেষ দিকে শেষ করার আগে জানতে চাই যে এমন একটা ড্রিম ক্যারেক্টারের কথা বলো যেটা যে ক্যারেক্টারে কাজ করতে চাও। সেটা কোনো একটা রিমেকও হতে পারে বা নিজের পছন্দেরও হতে উম পারে যে আমি এরকম একটা চরিত্রে কাজ করিনি, আমি করতে চাই। যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমি খুব চাই যে মনপুরার একটা গান আছে না, 'আমার সোনার ময়না পাখি'? হুম, আমি হুম। চাই ওই গানের আদলে যদি একটা কোনো গল্প হোক। আমি বলব না যে মনপুরারই 2nd পার্ট করা হোক, এটা বলব না। ওই 'আমার সোনার ময়না পাখির' যে গানটার ওটার যদি আদলে একটা কিছু বানানো হয় ফিল্ম, ওটা করতে চাই। বিকজ মনপুরা আমার পছন্দের সিনেমা। আর ওই গানটা আমার আ ভীষণ প্রিয়। মানে ওই গানটার জন্য দেখা হলো আমি অর্ণব ভাইয়ের গান ১ম শোনা শুরু করেছি ওই গানটার মাধ্যমে। সো একটু লইলো আ তাইলে। একটু লেটে দেখছি আমি অনেক ছোট তো যে এখন পর্যন্ত আমি ওই এক্সপ্লোর করছি। সো যাই হোক। আর হচ্ছে যদি আমি দেশের বাইরের কথা বলি তাহলে 'দেবদাসের পারো'। বাহ! দারুণ, দারুণ। আ দেশের মধ্যে ৩ জন পছন্দের নায়িকার নাম। অভিনেত্রী, অভিনেত্রী। আচ্ছা, আম সুবর্ণা মুস্তাফা, অপি করিম, হুম, শিলা আহমেদ। বাহ!
শিলা আহমেদ তো এখন কাজ কাজ করছেনই না। করছে বাট বাট ওই সময় কাজগুলো আসলে মনে গেঁথে থাকা উনি আমার কাছে একটা ইন্সপিরেশন এর মতো। কারণ উনি খুবই কম কাজ করেছে। সুবর্ণা মুস্তফা বা অপি করিম ম্যামরা তো অনেক দিন ধরে কাজ করেছে, যার কারণে মানুষজন মনে রাখছে। কিন্তু শিলা আহমেদ এত কম কাজ করেছে, তাও মানুষের এত ভালোবাসেন। মানুষ উনাকে এখনো দেখতে চায়। আর আমি যে কমপ্লিমেন্টটা খুব শুরু থেকে পেয়েছি যখন আমি ১ম আসি, যে আমাকে নাকি শিলা আহমেদের মতো লাগে বা আমাকে হুমায়ূন আহমেদ স্যার, আমি যদি বেঁচে থাকতাম তাহলে নাকি হুমায়ূন আহমেদ স্যার আমাকে নিয়ে কাজ বানাতেন। সো ওই জায়গা থেকে আবার শিলা আহমেদ এক্সাক্টলি অনেক হুমায়ূন ফ্যানের জন্য তো অবশ্যই এটা এই তো আমি হুমায়ূন আহমেদ ফ্যান, মানে অনেক অসম্ভব বড় একজন। যাই হোক খুব চালাক তুমি বৈষ্ণবের মেয়েরা যে চালাক হয় আজকে সাদিয়া মানে ইন্টারভিউ নিতে যে আরো টের পাওয়া যাচ্ছে একটু পুরাতন নায়িকাদের চলে হ্যাঁ এখনকার নায়িকাদের নাম পেলাম না কিন্তু নায়কদের এখনো তো মধ্যে অনেকেই আছে। আমি জাস্ট বড়দের কথা বলেছি কারণ তারা আসলে হুম হুম মানে ওই ইন্সপায়ারটা করেছে বা একটা সময় তাদের কাজ, তারা যদি আমি তাই না, আমার বাবা বা আমাদের মানে বড় যারা আছে আগের আমাদের জেনারেশন আগের একটা জেনারেশনও আসলে এক্সাক্টলি এখন পর্যন্ত তাদের ওই মুগ্ধতা আছে। সো ওইজন্য আমি তাদের কথাই বললাম। আচ্ছা আর যদি অভিনেতার কথা বলা হয় ১ম এই বলব হুমায়ূন ফরদী স্যার, হুম, তারপর মোশাররফ করিম, আ চঞ্চল চৌধুরী। না পারফেক্ট আরো অনেকে আছে আসলে, এটা না ঠিক আছে আসিফুজ্জামান নূর আমার খুব প্রিয়। হ্যাঁ, মানে ফারুক আহমেদ উনি কিন্তু আমার খুব প্রিয়। উনি খুবই কমেডি ক্যারেক্টার করতো, বাট আমার কাছে খুবই মজা লাগে উনার কাজ। আরো অনেকে আছে, আমার নাম বললে লিস্ট মানে অনেক বড় হবে। সো আমি একদম আ যারা কোর তাদের কথা তাদের বললাম। কথা বলছো প্রিয় নির্মাতা আমার এক্সপেরিয়েন্স দিয়ে যদি বলি, যেহেতু আমার সাথে কাজ হয়েছে, হুম তাই আমি বলব শুরুতেই বলব আমার ১ম আ ডিরেক্টর মানে বড় কাজের সেটা হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম, মিজানুর রহমান আরিয়ান হুম আর শিহাব শাহীন। বাহ! পারফেক্ট। ৩ জনই আমার মনে হয় সবার খুবই আর পছন্দের। আমি কিন্তু সিরিয়ালি বলেছি। আমার ১ম এ গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের সাথে কাজ হয়েছে কাজল রেখাতে, এরপর তারপর আরিয়ান ভাইয়ের সাথে কাজ হয়েছে, এরপর শিহাব শাহীনের সাথে। সো ৩ জনই আমার, আমি বলব দে আর মাই মেন্টর। বড় পর্দার অভিষেকও তো গিয়াসুদ্দিন সেলিম গিয়াসুদ্দিন সেলিম ওইটাই আমার হ্যাঁ, ১ম কাজ, এক্সাক্টলি কাজল রেখা। কাজল রেখা। খুবই ভালো লাগলো কথা বলে এবং একটা প্রশ্ন আসলে এখন বলে না সময়ের সাথে না করলেই না সেটা হচ্ছে এই যে আমাদের দেশের একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পেরিয়ে আসলাম এবং সে সময় তোমাকে খুবই দেখা গেছে যে তুমি অনেক ভয়েস রেইজ করেছো, অনেক কথা বলেছো, সাহসের সাথে তোমার একটা ওপিনিয়ন রেখেছো এবং তারপরে আমাদের আশা ছিল একটা নতুন বাংলাদেশের সেটার দিকেই হয়তোবা আমরা হাঁটছি। তো সেই নতুন বাংলাদেশের জন্য তোমার প্রত্যাশা কি? কেমন দেশ চাও? একটা আসলে জুলাইয়ের আন্দোলনের পর আমরা নতুন করে বলা যায় স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখন দেশে একটু অস্থিতি, আ আ কিছু অস্থিতিশীল কিছু মা পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। সো আশা করছি এগুলো দিয়ে আমরা খুব জলদি আসলে ওভারকাম করতে পারবো। আমরা আমি বিশেষ করে একটা নিরাপদ দেশ চাই যেখানে আসলে আ ধর্ষণ কমে যাবে, যেখানে ছিনতাই, চুরি, ডাকাতি কমে যাবে। আর এই রিসেন্টলি যে পরিমাণে দেশে আ ক্রাইম বেড়েছে, এগুলো আসলে চাই না যাতে আর হোক। সো এটাই। থ্যাংক ইউ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। দর্শক এই ছিল আজকের মতো দুরন্ত ই-বাইক প্রেজেন্টস ঈদ স্পেশাল জাগতারকার আয়োজনে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন।